আমাদের মুক্তি ততদিন হবে না, একদম ডাইরেক্ট বলছি, যতদিন আইনের শাসনে আপনি বিশ্বাসী না হবেন এবং আপনি আদর্শগত রাজনীতির পরিবর্তে যখনই সুবিধাবাদী রাজনীতির দিকে যাবেন, যখনই শর্টকাটে কিভাবে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়, যে দলগুলো মনে করছে যে দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় আসবো, সেজন্য সে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, গণতন্ত্রের জন্য না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলনের কৃতিত্ব জাহির করি, আমরা ব্যর্থ আন্দোলনের মূল্যায়ন করি না। আমরা 2024-এ যারা নির্বাচনে গেছে অবশ্যই তারা জনতার সঙ্গে জনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে। আমরা কেন সেদিন সম্মিলিতভাবে শেখ হাসিনার বোকা কথার কাছে, শেখ হাসিনার বোকামির কাছে স্বীকার করে গেলাম? 14-য় যেখানে সে বিনা ভোটে নির্বাচিত হয়ে 5 বছর অবৈধ শাসক, সেই শেখ হাসিনা যখন ডাকলো 18-তে, কি বললো? বাদ দেন প্রধানমন্ত্রী, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি বলছি নির্বাচন হবে। ডক্টর কামাল হোসেন নেতৃত্বে প্রায় সকল দল, জামাত তো তখন নিবন্ধন নেই, সকল দল তো আপনার জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে 18-তে নির্বাচনে গিয়ে সকাল পর্যন্ত শেখ হাসিনা ওয়েট করালো না। একটা তো ঠিক যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের পতনের পরে নানা বিষয়ে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে দ্বিমত হবে, আমি এটাকে খারাপ মনে করি না। সব যদি একভাবেই চলে, এক দলের নেতৃত্বেই সবকিছু হয়, এক দল যা বলবে তাই হবে, তো ওটাও তার একটি বাকশাল, যেটা শেখ মুজিব করেছিল। আমি গণতন্ত্রে বহু দল থাকতে হয়, গণতন্ত্রে সবচেয়ে বড় প্রয়োজন একটা শক্তিশালী বিরোধী দল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ট্র্যাজেডি হচ্ছে যে আমরা মানে রাজনৈতিক দলগুলো, ইভেন মাঝারি ছোট রাজনৈতিক দলগুলো, সম্ভাবনাময় দলগুলো ক্ষমতার স্বপ্নে এত বিভোর থাকে যে বড় যে কোনো দলের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়াটাই আপনার সারা জীবনের আদর্শিক রাজনীতি করার পরে শেষ বয়সে একটা মন্ত্রী হওয়া, এবং তার পরিণতি যে কি হয় এটা ভবিষ্যতে যারা এরকম জনগণের আদর্শ বাদ দিয়ে, জনগণের অধিকার বাদ দিয়ে ক্ষমতার লোভে সরকারে জয়েন করার পরে কি হয়, এটা রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ ইনুর পরিণতি দেখে যদি শিক্ষা না নেয় আমাদের রাজনীতিবিদরা, বেস্ট লাক টু দেম। কারণ রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ ইনু দুইজনেরই একটা বিশাল গৌরবজনক ঐতিহ্য আছে। আমার মানবাধিকার কর্মী যেটা বললেন, জামাত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, উনি ইতিহাসের এক অংশ বললেন। আর 82 থেকে 90 পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, পরে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, রাশেদ খান মেনন ইনুদের নেতৃত্বে 5 দল, 3 জোট কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। জামাতও পিছে পিছে আন্দোলন করেছে। লিয়াজো কমিটি হয়েছিল আওয়ামী লীগ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে, অন্যান্য দলেরও। এবং আপনাদের তরুণ প্রজন্মের জানা উচিত যে ইতিহাস একদিনে হয় না। প্রখ্যাত সাংবাদিক ফয়েজ আহমেদ সাহেব মারা গেছেন। একটা সময় কিছু ব্যক্তিত্ব আমাদের ছিল যাদেরকে বিশ্বাস করত বাংলাদেশের মানুষ, এবং সেই ফয়েজ আহমেদকে আমরা তখন এরশাদ বিরোধী আন্দোলনের তরুণ ছাত্র কর্মী সবাই আমরা যখন অনুরোধ করলাম যে আপনি দুই নেত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন, এবং উনি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে একসঙ্গে বৈঠক করে এই আন্দোলন আরো বেগবান করেছিল। 87-10 নম্বরে একটা বিশাল আন্দোলন হয়েছিল যেখানে নূর হোসেন শহীদ হয়েছিলেন, এবং যার বুকে পিঠে প্রথম বাংলাদেশের মানুষ, এখন তো খুব ট্যাটু কালচার চালু হয়েছে, আমরা তখন প্রথম জানলাম যে মানুষের গায়েও লেখা যায়। এবং নূর হোসেনের যে অসাধারণ স্লোগান লিখেছিল, সামনে স্বৈরাচার নিপাত যাক, পিঠে গণতন্ত্র মুক্তি পাক। এবং 87-10 নম্বরে নূর হোসেনের বুক যখন বিদীর্ণ করলো এরশাদের পুলিশ, শামসুর রহমান আমাদের অন্যতম শ্রেষ্ঠ কবি একটি কবিতা লিখেছিলেন, বুক তার বাংলাদেশের হৃদয়। এবং তখনও এরকম বিশাল ঐক্য হয়েছিল। আমাদের বর্তমান ছাত্র নেতাদের তো অনেকে হয়তো তখন কেবল হয়েছে বা হওয়ার পথে জন্মে, এটাও জানা দরকার। আমরা যেরকম 71 দেখিনি, শুনেছি আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে, এটা কোনো দোষের কিছু না। ইতিহাস, ভূগোল, সংস্কৃতি পড়েই মানুষের রাজনীতি করবে, সবটার মধ্যে থাকলেই অভিজ্ঞ হয় তাও না। কিন্তু 90 তো একটা বিশাল ঐক্য হয়েছিল, এবং সব রাজনৈতিক দল একমত হয়েছিল
যে আর যাই হোক সুবিধাবাদী রাজনীতি আমরা করব না, এরশাদ এবং এরশাদের দলকে আমরা প্রশ্রয় দেব না। এবং আওয়ামী লীগ ঠিক জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে 96-তে এরশাদের নেতৃত্ব সমর্থন নিয়ে সরকার গঠন করলো। আবার 99 সালে এরশাদকে এক মঞ্চে নিয়ে বেগম খালেদা জিয়া, জামাত ইসলাম 4 দলীয় ঐক্য জোট করলো। তো সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর হাই মোরাল নেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের নাই। প্রত্যেকে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকার জন্য নানা সময় নানা সুবিধাবাদী অবস্থান নিয়েছে, কেউ বেশি কেউ কম। এবং এই যে অস্থিরতা আপনি দেখছেন, এই অস্থিরতা, এবং আমি আমার অন্যতম প্রিয় মানুষ ইরান ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত, যে দর্শক বন্ধু ফোন দিয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে উনি পলিটিক্স এর ব্যাখ্যাও দিয়েছেন, অত্যন্ত কৃতজ্ঞ আমরা, আমাদের দর্শকরা অত্যন্ত সচেতন। কিন্তু এই সচেতনতা শুধু টকশো থাকলে হবে না, এই সচেতনতা যখন ভোট হবে আপনার ভোটের সময় প্রয়োগ করতে হবে। বাংলাদেশের মানে যারা বিভিন্ন সুযোগ সুবিধা কম পায় তাদের কথা বাদ দিলাম, দেশের সর্বোচ্চ আদালতে আমরা যারা প্র্যাকটিস করি, কিংবা এই যে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা যারা থাকে, বা এই যে ইরান ভাইয়ের মতো রাজনৈতিক দলগুলো করে যারা, সবাই করি, আমরা তো এখনো ওই শব্দ থেকে মুক্ত হইনি যে ইরান সাহেব বা মামুন ভালো লোক, ভালো নেতা, কিন্তু তাকে ভোটটা দিয়ে আমার ভোট নষ্ট করার দরকার কি? ভোট আমার ঘুরে ফিরে ওই 2 জায়গায় দেব, মানে আগে ছিল, এখনকার কথা বলছি না, হয় নৌকায় নাহলে ধানের শীষে। তা আপনি যাদেরকে বালুখেকো বলছেন, এই যে আমার যে দর্শক বন্ধু টেম্পোখোর বলছেন, আমার কথা, এগুলো অভিযোগ এখনো প্রমাণ হয়নি। আপনি জনগণ না থেকে, নাগরিক না থেকে দলবাজে পরিণত হয়, পেশাজীবীরা আমরা যদি পেশাজীবীর বডিতে বসে দল রাজনীতি করি, দলবাজি করি, বিভিন্ন সংস্থার নামে একই, হয় আওয়ামী লীগের বাংলাদেশে কোনো আপনার বিবেকবান কোনো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে? আমাদের আইনজীবীরাও যেরকম 2 ভাগে বিভক্ত, ওই যে মানবাধিকারের যারা আমার ভাইরা আছে, হুমায়ুন সাহেবরা, তারাও 2 ভাগে 3 ভাগে বিভক্ত, 4 ভাগে বিভক্ত। ফলে মানুষের পক্ষে কথা বলার লোকগুলো কোথায়? অনেক সময় জাতীয় ঐক্য হয়, আপনি ওই ভদ্রমহিলাকে আনতে পারেননি, সানজিদারা ইতিহাসের কারণে জ্বলে উঠেছিল, বলেছিল সামনে পুলিশ, স্বাধীনতা, পিছনে পুলিশ, আমি স্বাধীনতা বেছে নিলাম। কিংবা আমার সেই বোন ছেলেকে হাতে নিয়ে এসেছে, যে ছেলেকে নিয়ে আসলাম, যদি মরে ও একা মরবে কেন, আমরাও মরবো। এরকম ঐক্য তো আমরা 69-এ আমাদের গণঅভ্যুত্থানও হয়েছিল, মুক্তিযুদ্ধে তো হয়েছিল, 90 তো হয়েছিল, এইবারে আরেকটা ব্যাপক রূপ নিয়েছে। কিন্তু সেই ঐক্য ধরে রাখতে হবে। আমি তো খুব সাধারণ একজন আইনজীবী, সুযোগ কম হয় বর্তমান সরকারের সঙ্গে কথাবার্তা বলার, 2-1 উপদেষ্টার সঙ্গে হয়তো হয়, বা আমরা আইনজীবীরা দেখাও হয়তো করব সংস্কার নিয়ে। কিন্তু ইরান ভাইকে আমি অনুরোধ করব যে এর পরের বার যখন যাবেন, আপনি যে কথা আজকে বলছেন যে অনেক সমন্বয়করা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বট গাছ হয়েছে, এটা আপনারা তো জাতীয় ঐক্যমত কমিশনে বসছেন যখন, প্রথম আগে ইউনূস সাহেবকে বলেন যে এই অভিযোগটার আপনারা তদন্ত করেন। আমরা তো দুর্নীতি দমন কমিশনকে এখন স্বাধীন দেখতে চাই, আমরা দেখতে চাই তারা বর্তমান অ্যাডভাইজারদেরকেও নোটিশ দিক, কিংবা এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নোটিশ দিক, যে আপনার প্রপার্টির হিসাব বলেন, সম্পদের হিসাব দেন। আমাদের দেশের কালচারটা কি? এটা তো আমরা অনেকবার শুনেছি যে উপদেষ্টাদের না, সমন্বয়কদের সম্পদের হিসাব না হোক, উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া। সেটা দুর্নীতি দমন কমিশন না, সেটা দুর্নীতি দমন কমিশন করুক। 2001 থেকে 2006 যখন নানা দুর্নীতির অভিযোগ উঠলো, 2004-এ বেগম জিয়া স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইন পাশ করলেন, অত্যন্ত ভালো কাজ করেছেন। সেই দুর্নীতি দমন কমিশন তো 2-2.5 বছর যে থাকলো, এবং তার আহ্বায়ক, তার চেয়ারম্যান কে হয়েছিল? প্রথিত যশা অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মনিরুজ্জামান মিয়া, ওইটার কমিশনার হয়েছিলেন জাস্টিস সুলতান হোসেন খান, বোধহয় চেয়ারম্যান হয়েছিলেন। আমরা তো ওই 2-2.5 বছর কোনো কাজ দেখিনি। 111 আসলো, দুর্নীতির বিরুদ্ধে প্রথম 2-3 মাস এমন ড্রাইভ চালনা করলো, এখানে কেউ আমার সমালোচকরা অস্বীকার করতে পারবে না, বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল যে এবার বোধহয় দুর্নীতিবাজদের বিচার হবে, এবং বাংলাদেশের সর্বোচ্চ নেতা নেত্রীরা যে গ্রেপ্তার হয়
এইটার ধারণাই প্রথম প্রতিষ্ঠা করেছে যত খারাপ আপনি বলেন মইনি ফখরুদ্দিনের সরকাররা, সব দুর্নীতিবাজদের গ্রেপ্তার করেছিল। এবং প্রথম কয়েক গ্রেপ্তারে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা কোনো নিন্দা পর্যন্ত করেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বেগম জিয়া এবং শেখ হাসিনা নিন্দা করলো, যখন তাদের উপর গ্রেপ্তার আসলো তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করলো। তো এখন দুর্নীতি দমন কমিশন যেরকম আওয়ামী লীগের লোকদের দুর্নীতি ধরছে, খুবই ভালো কাজ, আরো কঠিন ভাবে ধরা উচিত। কারণ আমরা জানি, আমার ফিগার ভুল হলে আপনারা ঠিক করে দিন, বোধহয় 5 লক্ষ কোটি কোটি কত টাকা, যেটা দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্টে বেরিয়েছে, যে টাকা পাচার করেছে আওয়ামী লীগাররা এবং বিভিন্ন অলিগার্করা। আজকে আমরা বুলডোজার, এই যে পিনাকিদা যে বুলডোজার সংস্কৃতি দিল, ভালো কথা, ফ্যাসিবাদের প্রতীক আপনি ঘুরিয়ে দিলেন। ফ্যাসিবাদকে যারা এতদিন লালন করলো, যে ব্যবসায়ীরা বলতো প্রথমত আমি শেখ হাসিনার সঙ্গে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে চাই, বসুন্ধরা শাহ আলম বলেছে বক্তৃতায়, মরণের পরও আমরা শেখ হাসিনার সঙ্গে থাকবো। তো সেই বসুন্ধরার সঙ্গে কার কোথায় প্রীত হচ্ছে? বসুন্ধরা নিয়ে তো কোনো রাজনৈতিক দলই কথা বলে না। বসুন্ধরা পার্টিকুলার টার্গেট না করি, মানে যারা অলিগার্ক, যারা ব্যবসায়ীরা গত 15 বছরে বাংলাদেশটাকে চুষে চুষে খেয়েছে, আমার প্রবাসী ভাই বোনদের কষ্টার্জিত ডলার পাঠানোর পর সেটিকে লোপাট করেছে, আমার সংগ্রামী ভাই বোনেরা গার্মেন্টসে চাকরি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে সেগুলোকে লোপাট করেছে, আমার কৃষক ভাই বোনেরা যারা করোনার মধ্যেও ধান চাষ করে আমাদের উৎপাদন বহাল রেখেছে, এই 3টা গোষ্ঠীর কারণেই তো আমাদের অর্থনীতির চাঙ্গা সচল আছে। একটা হচ্ছে প্রবাসীরা, তাদের রেমিটেন্স পাঠানো, আরেকটা আমাদের গার্মেন্টস থেকে আমাদের কম শ্রমে আমাদের শ্রমিকরা কষ্ট করে মালিকদের উদ্যোগে বৈদেশিক মুদ্রা আসছে, আরেকটা আমাদের কৃষকরা, এখানে লুটপাট হোক, এই হোক সেই হোক, আমরা তো তত্ত্ব কথা ওরাই, তারা ধান ফলেই যায় রোদ জলোচ্ছ্বাস করোনার মধ্যে, তাদের মঙ্গলের কথা নিয়ে আমরা কেউ ভাবি না। আমরা আছি পরস্পরকে হুমকি দেওয়ার মধ্যে। এখন এখানে আপনার কথা তো খালি আসিফ মাহমুদ কেন, কত লোক কত কথা বলছে, প্রত্যেক দলই তো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিএনপির মহাসচিবের কাছে শুনিনি যে কোন রাজনৈতিক দলে আমি আরেক রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলবো না, নানা ধরনের কথা হচ্ছে। তো আমার প্রশ্ন সেইখানে না। আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্যের সঙ্গে একমত, উনি অত্যন্ত সম্মানিত নেতা। উনি বলেছিলেন প্রথমবার ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, যে বিচারটা করেন, এবং এটাই হচ্ছে আসল কথা। আমরা কি করছি জানেন, ওই যে ছাত্রলীগ নিষিদ্ধ হইতে খুব আমরা মনে করছি তিসমার খান করে ফেলেছি। ছাত্রলীগের হয়ে তো বরং বিভিন্ন দলে ঢুকেছে ছাত্রলীগ নিষিদ্ধ। আমার কথা, আরে কারণটা কি? আপনি তো রোগ নিয়ে, আপনি তো লক্ষণ নিয়ে চিন্তা করছেন হাসিনা আক্তার, আপনি তো রোগটা দেখছেন না। রোগটা হচ্ছে বিচার না হওয়ার সংস্কৃতি। আপনি 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 যে আসিফ নজরুলের কথা বললেন, আসিফ নজরুল সাহেবের ওটিও বলা অত্যন্ত অন্যায় হয়েছে, এবং আমাদের সাহসী বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান ঠিক বলেছে যে এটা ল অ্যাডভাইজার বলবে না যে কবে রায় হবে, এটা ল অ্যাডভাইজারের কাজ না। ল অ্যাডভাইজারের কাজ হচ্ছে অবকাঠামো গড়ে দিয়েছে, এখন বিচার কাজ এগিয়ে নিতে হবে। তো সেই বিচারের প্রক্রিয়া তো আমরা চাই যে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত বিচার কাজে 3-4টা কেস হয়েছে আমার জানা মতে ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব অত্যন্ত অ্যাক্টিভ। আমরা আহ্বান জানাবো যে দ্রুত বিচার করে, এবং সেই বিচারও যাতে কোনো প্রশ্ন না ওঠে। এইখানে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিচার করে। আমাদের এখানে আরেকটা কালচারের সমস্যা আছে। ধরেন ডাকাত আমার বাসায় এসে আমাকে ডাকাতি করে খুন করে টাকা নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, আমার ছেলে মেয়ে কি এই জন্য দাবি করবে যে ওই ডাকাত ধরা মাত্র আমার ছেলে গিয়ে তাকে খুন করবে? এটা যদি চান সেই আইন করতে পারেন, মধ্যযুগীয় আইন। আর যদি আপনি আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তো এই দ্বিচারিতা চলবে না। আপনাকে আমি বারবার বলছি, আমাদের মুক্তি ততদিন হবে না, একদম ডাইরেক্ট বলছি, যতদিন আইনের শাসনে আপনি বিশ্বাসী না হবেন, এবং আপনি আদর্শগত রাজনীতির পরিবর্তে যখনই সুবিধাবাদী রাজনীতির দিকে যাবেন, যখনই শর্টকাটে কিভাবে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়, যে দলগুলো মনে করছে যে দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় আসবো, সেই জন্য সে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে,
গণতন্ত্রের জন্য না। আবার যারা বলছে নির্বাচন পিছান, গণতন্ত্র সংহত, তারা হচ্ছে সময়ের প্রস্তুতি চাচ্ছে, এই জন্য নাগরিকদের মানে কিছু সময় চাচ্ছে। এই জন্যই ইউনূস সাহেব সেদিন যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের মিটিং হলো, আমি মানে বিভিন্ন বেসরকারি চ্যানেলে যা যা দেখিয়েছে তাই দেখেছি, পরে প্রেস নোটও দেখেছি। ইউনূস সাহেব যে ভাষণটা দিয়েছে তাতে আমার মনে হয়েছে যে সংস্কারের বিষয়গুলো অন্তত এতদিন পরে হলো দ্রুত হয়তো আগাবে। ইরান ভাইরা আছেন ওই ঐক্যমত কমিশনে, আমি মনে করি যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ একটা হয়তো কথা উঠতে পারে যে সংস্কার হলে লাভ কি, যে সরকার আসবে ভোটের পর জিতে সে যদি সব ফেলে দেয়, ফেলে দেবে, জনগণ অনুরোধ করবে, না করলে তাকেও শেখ হাসিনার পরিণতি বহন করতে হবে। সেই আমলেও বিচারপতিরা দায়িত্ব পালন না করলে বিচারপতি মানিকের মতো কলা পাতায় শুয়ে থাকতে হবে। আর এরপরে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক, ইরান ভাই আসুক চাই, যে নেতারাই আসুক বা যারাই আসুক, তাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু এত সহজে আওয়ামী লীগের মতো পালাতে পারবেন না, আপনার বন্ধু রাষ্ট্র ভারত না। কাজেই আপনাকে প্রথম, আমার সবচেয়ে বড় বেদনা, এত বড় স্যাক্রিফাইসের পরে নিজেদের দলের নেতা কর্মীদের এত আত্মহুতি, আমি আর নাম বলছি না, অসংখ্য নাম বলতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম কোনো সংস্কার হয়নি, ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি। এবং আমাদের বুদ্ধিজীবীরা যার যার নেতা নেত্রীকে খুশি করার জন্য আমরা বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছি, আজকে একে বিপ্লবী বানাচ্ছি, কালকে ওকে বিদ্রোহী বানাচ্ছি, আজকে একে দোষ দিচ্ছি, কালকে ওকে দোষ দিচ্ছি। আজকে আমাদের তো মনে প্রশ্ন, আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসাবে, কেন সেদিন 91 সালে 3 জোটের রূপরেখা ওই পার্লামেন্ট পালন করলো না? কেন আমরা গণতন্ত্রের পথে ধাবিত হতে পারলাম না? 94-তে মাগুরা মার্কার নির্বাচন হলো। আমি আরো আগে প্রশ্ন করি আমার পূর্বসূরীদের, 72 সালে কেন আমরা 73-এ নির্বাচন শেখ মুজিব ভুয়া নির্বাচন করলো, ব্যালট বাক্স ছিনতাই করে আনলো? জনগণ রক্ত দিয়েই যাবে, আমার আনাসরা, আমার ইয়ামেনরা, আমার আবু সাইদ, মুগ্ধরা, আপনি শহীদদের তালিকা করেন, 1 থেকে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদ, রক্ষী বাহিনীর হাতে শহীদ, আওয়ামী শাসনে 75 থেকে 90 পর্যন্ত বিভিন্ন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের শহীদদের তালিকা করেন, কেয়ারটেকার আন্দোলনের দাবিতে শহীদদের তালিকা করেন, 2024-এর আন্দোলনে, তার আগে 16 বছরের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলনের শহীদদের তালিকা করেন। তো এই যে আমরা 4 জন যে বসা আছি, আমাদের এই ধারার, আমরা খুব উপরে তা না, অন্তত আমাদের এই যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, আমাদের পরিবারের কয়জন সদস্য শহীদ হয়েছে এই লম্বা শহীদদের তালিকায়? এখানে সবসময় প্রান্তিক জনগোষ্ঠী, এখানে সবসময় দরিদ্র জনগোষ্ঠী, তারা শহীদ হয়েছে। তাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলনের কৃতিত্ব জাহির করি, আমরা ব্যর্থ আন্দোলনের মূল্যায়ন করি না। আমরা 2024-এ যারা নির্বাচনে গেছে অবশ্যই তারা জনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে। আমরা কেন সেদিন সম্মিলিতভাবে শেখ হাসিনার বোকা কথার কাছে, শেখ হাসিনার বোকামির কাছে স্বীকার করে গেলাম? 14-য় যেখানে সে বিনা ভোটে নির্বাচিত হয়ে 5 বছর অবৈধ শাসক, সেই শেখ হাসিনা যখন ডাকলো 18-তে, কি বললো? বাদ দেন প্রধানমন্ত্রী, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি বলছি নির্বাচন হবে। ডক্টর কামাল হোসেন নেতৃত্বে প্রায় সকল দল, জামাত তো তখন নিবন্ধন নেই, সকল দল তো আপনার জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে 18-তে নির্বাচনে গিয়ে সকাল পর্যন্ত শেখ হাসিনা ওয়েট করালো না, কি নির্মম। হ্যাঁ, তো সুতরাং আমাদের সকলেরই ইন্ট্রোস্পেকশন দরকার। আর আপনাদের সাংবাদিকদের বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্র বিনির্মাণে কতদূর আগাচ্ছে এইটা নিয়ে আলোচনা করা, হুমকি ধামকি গুলোকে প্রচার না করে।